ঝুমকিস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। সকালবেলা সমস্ত কিছু সারা হয়ে গেছে, এবার স্নান সেরে রান্নাঘরে এসে গেছি। দেখো রান্না শুরু করে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, মুসুর ডাল। আর কড়াতে আমি তেল ঢালছি। এখানে আমি আজকে টকের ডাল রান্না করব। কি দিয়ে রান্না করব তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই আমি দেখাবো কী দিয়ে আমি টকের ডালটা রান্না করছি। এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আর দেখে নাও আমি আমড়া দিয়ে আজ টকের ডাল রান্না করছি। আমড়াগুলোকে দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইবার তেলটা হয়ে যাবার ফলে আমি একটু 5 ফোড়ন তেলে দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়েই আছে। 5 ফোড়নটা তেলে দিলে ফোড়নটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা যখন একটু সেন্ট বেরোবে তখন আমি এই কুচি করা আমড়াগুলো তখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। আমড়াগুলো কড়াইয়ে দিয়ে একটু নাড়তে থাকতেই এই আমড়াটা সেদ্ধ হয়ে যায়। তাই অত ডালটা যেহেতু সেদ্ধ করা আছে, তাই আমাকে অত কষ্ট করতে হবে না। এই ফোড়নের তেলের মধ্যে আমড়া দিলে, আমড়াটা কচি আমড়া তো একদম গলে যাবে। আমড়াটা নাড়তেই আমড়া গলে যাবে। দেখছো, আমড়ার লোভ সামলাতে পারিনি, টক তো, তাই রান্না করার আগে নিজের মুখেই দিয়ে দিয়েছি। বেশ টক। তা আমড়াটা কড়াই দিয়ে দিলাম। আম, তেঁতুল, এই টকগুলো না হাতের সামনে থাকলে মনে হয় যেন একটু মুখে দিয়ে দিই। এবার একটুখানি নুন দিচ্ছি। নুন দিলে আমড়াটা দেখবে একটুখানি নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আর ডাল সেদ্ধর সময় আমি নুন দিইনি, সেই কারণে নুনটা কড়াতে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়ছি। আর তোমার যা আমরা এনেছিলাম বাজার থেকে, কিছুটা টকের ডাল করছি আর কিছুটা রেখে দিয়েছি। আমরা থেঁতো করে গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ দেবো না, লঙ্কা দিয়ে, নুন, একটু মিষ্টি দিয়ে আমরা থেঁতো করে খেতে না খুব সুন্দর লাগে। তাই জন্য কিছু আমরা সরিয়ে রেখে দিয়েছি। আর বাকিটা আজকে এই টকের ডাল খাবো বলে করে নিচ্ছি। এর আগে অনেক দিনই আমের ডাল করেছি, আম দিয়ে টকের ডাল। আমরা উঠেছে যেহেতু একটুখানি আমরা দিয়েও করে দেখি, এটাও বেশ টক হয়। তাই আর এই যা গরম পড়েছে, গরমকালে টকের ডালটা খেতে খারাপ লাগে না। যা দিয়েই খাও দেখবে টকের ডালটা খেতে ভালো লাগে, আর টকটা খাওয়াও ভালো। যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। ডালটা দেখো সাঁতলে নিলাম। আমরা পরিতে সাঁতলানো, তোমরা কি বলো আমি জানি না। তা ফোড়নে ডালটা ঢেলে দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ দেওয়া হয়নি, শুধু সেদ্ধ করেছিলাম, তাই একটু হলুদ দিয়ে দিলাম ডালের মধ্যে। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। চা খেয়েছি, জলখাবার খেয়েছি, খেয়ে স্নান টান সেরে এবার রান্না বসিয়ে দিয়েছি। তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই ব্লগটা শুরু করলাম। এবার যেহেতু টকের ডাল খুব টক হবে, তো তাই একটু চিনি না দিলে পরে এটা একদম ভালো লাগবে না। টক, নুন, মিষ্টি ঠিকঠাক থাকলে টকের ডালটা খেতে খুব সুন্দর লাগে। একটু বেশি করেই চিনি দিলাম, কেননা আমড়াটা প্রচণ্ড টক। এবার একটু গুলিয়ে নিচ্ছি, কেননা গুলিয়ে নিলে চিনিটা গলে যাবে আর কি। আর ডালে ফোড়ন দিয়ে বা নুন চিনি দিয়ে একটু গুলিয়ে নেওয়াটা তো সবারই স্বভাব, আমি আর ব্যতিক্রম কী করে হব বলো।
তা ডালটা সাঁতলে একটু অল্প একটু ফোটানোর জন্য ওই বাটিটার মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে ওখানে ওভেনটাতে বসিয়ে দিলাম, ছোট ওভেনটাতে, যাতে ডালটা আর একটু সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ ডালই আছে, কিন্তু আমড়াগুলো একটুখানি হয়ে যাবে, একটু ফুটে গেলে টেস্টটা ভালো হবে। আর ততক্ষণ এই ওভেনটাতে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। কিসের তরকারি করছি দেখো তোমরা, আজকে চিংড়ি মাছের তরকারি করব। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে রেখেছিলাম। এটা একটু মাখিয়ে নিলাম চিংড়ি মাছটা দিয়ে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। তা তেলটা গরম হয়ে গেছে, তা একটুখানি দেখছি, একটা চিংড়ি মাছ দিয়ে দেখলাম যে না, তেলটা আরেকটু হবে, তাই আর চিংড়ি মাছগুলো দিলাম না। আর এটা এই চিংড়ি মাছের তরকারিটা না আলু পেঁয়াজ দিয়ে রান্না করলে একটা তরকারিও হয়, আর টকের ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর তাই জন্যে একটা তরকারিও হয়ে যাবে। শুধু আর যদি আরেকটু বড় বড় চিংড়ি মাছ হয় সেগুলো মালাইকারি করতে ভালো লাগে। তা একটু ছোটো আছে বলে এটাকে তরকারি করে নিলাম। আর চিংড়ি মাছটা আমাদের সবাই খেতে খুব ভালোবাসে। চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে তরকারিও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে তরকারি, পটল দিয়ে তরকারি, আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি, যেটাই করো না কেন চিংড়ি মাছ তরকারিতে একটুখানি থাকলে না খুব সুন্দর, মানে গন্ধটা খুব সুন্দর লাগে, খেতে খুব টেস্ট লাগে। তাই চিংড়ি মাছ দিয়ে আমি যখনই চিংড়ি মাছ রান্না করি একটা তরকারি করে নিই, যাতে খেতে খুব ভালো লাগে। আর টকের ডাল দিয়ে তো অবশ্যই ভালো লাগবে, ভালো লাগবে না শুধু দৌড়াবে এই তরকারিটা। তা দেখো চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ তো খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে পরে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। হালকা করে একটু ভেজে নিলাম। আর দেখো নুন হলুদ দিয়েছি বলে কড়াইয়ে দেখো কীরকম দাগ পড়ে গেছে, নুন হলুদটা খেয়ে গেছে একদম। ওটাকে একটু পরিষ্কার না করে নিয়ে তরকারিটা করা যাবে না মনে হচ্ছে, দেখা যাক কী হয়। দেখো তা ওর মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিলাম। দেখেছো, ঝাল খাবার মাস্টার তো, তাই লঙ্কাটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি। আর দেখো, আর পেঁয়াজ, যে কোনো তরকারিতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকলে তো তরকারিটা একদম আর বলার কথা না। আর তার উপরে তো আবার চিংড়ি মাছ থাকছে, কোনো কথা হবে না। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই জন্যে একটুখানি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজার সাথে না অল্প একটুখানি নুন দিয়ে দিতে হয়। নুন দিয়ে দিলে কী হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্যে সবসময় আমি পেঁয়াজ যখনই ভাজি তখনই একটুখানি নুন দিয়ে দিই। তরকারিতে তো নুন দিতেই হবে, পেঁয়াজটায় নুনটা দিয়ে দিই, তাহলে দিয়ে এবার পেঁয়াজটা ভাজতে থাকি, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর নুনটা দেওয়াও হয়ে যায়। এবার গ্যাসটা কমানো ছিল, যখন মাছ ভাজছিলাম গ্যাসটাকে জোর দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো আলুগুলো একটু জিরি জিরি করে কাটা আছে, যাতে তাড়াতাড়ি তরকারিটা রান্না হয়ে যায়। আলুটা দেখো ধুয়ে রাখা ছিল, আলুটাও পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। একটু আলুটাও ভেজে নেব পেঁয়াজের সাথে, আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা আর আলুটা একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। অনেকদিন পর ব্লগটা শুরু করলাম আমি, মাঝে এত গরম পড়ার দরুন আমি ব্লগটা তৈরি করতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছে না বলো না, এত গরম পড়েছে, বৃষ্টি নেই কিছু নেই। এবার দেখো
এই তরকারির মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আমি। নুন তো দেওয়াই আছে, দেখেছো পেঁয়াজের সঙ্গে নুন দিয়ে দিয়েছি। আর এটা আমি হলুদ দিলাম, হলুদ দিয়ে এবার একটুখানি নেড়ে নিচ্ছি। তাহলে আলুগুলো এই ঘ্যাটঘ্যাটে সাদা মতন দেখে লাগবে না, সেটা আর লাগবে না, রঙটাও সুন্দর লাগবে, তাই জন্য হলুদটা দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে নুন দিয়ে আলু পেঁয়াজটা খুব ভালো করে কষে নিচ্ছি। অল্প একটুখানি নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা বলো, এই গরমে রান্নাঘরে থাকা মানে কী কষ্ট আর বলো না। এটা একদম স্নান সেরে রান্নাঘরে ঢুকলে স্নান করে বেরোই, আর বলো না। এবার দেখো একটু লঙ্কা দিচ্ছি, যত গরমই পড়ুক লঙ্কা তো তরকারিতে দিতেই হবে, লঙ্কা ছাড়া তরকারি খেতে ভালো লাগে না। আমি 2 চামচ লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী তোমরা লঙ্কা দেবে। আমি একটু ঝাল বেশি খাই, তরকারি পাতিতে একটু ঝাল না হলে না আমার ঠিক ভালো লাগে না। একটু ঝাল ঝাল তরকারি হবে, টকের ডাল টকের ডাল হবে। আর দেখো সুন্দর করে লঙ্কাগুলো দিয়ে রঙটা দেখছো, দেখো লাল লাল রঙ হয়ে গেছে। তবে লঙ্কা গুঁড়ো দেওয়ার পর বেশিক্ষণ ভাজা ঠিক নয়, তাহলে কি হবে, তেঁতো হয়ে যাবে। এবার মাছ ভেজে রেখে দিয়েছিলাম যে চিংড়ি মাছগুলো, ওইগুলো ওই তরকারিটার সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো একটু ওই তরকারিটা মোটামুটি নাড়া হয়ে গেছে। বেশি নাড়লে কী হবে বলতো, লঙ্কা গুঁড়োটা তেঁতো তরকারিটা তেঁতো হয়ে যাবে। তাই এবারে একটুখানি জল ঢেলে দিলাম। এবার বেশি জল দেবো না, কেননা শুকনো তরকারিটা হবে। যেহেতু ডাল করেছি তাই শুকনো তরকারিটাই খেতে ভালো লাগে। ওই ডালের সাথে তরকারিটা যদি ঝোল হয় একদম ভালো লাগে না। সে ডাল ঝোল পাতের মধ্যে একবারে গড়াতে থাকে, বিচ্ছিরি লাগে। ডাল হলে আমি সবসময়তেই তরকারিটা শুকনো করি, আর ডাল না হলে একটু ঝোল করি, তাহলে ওইটা দিয়ে মাখা হয়ে যায় ভাতটা। মাখা না হলে তো খাওয়া অসুবিধা হয়, খুব কষ্ট হয়। ওদিকে ডালটা দেখো আরেকটু ফুটিয়ে নিচ্ছি, যেহেতু সাঁতলে দিয়েছিলাম ফোড়ন দিয়ে। একটুখানি ডালটা ফুটলে পরে কি টেস্টটা ভালো হবে। এবার ডালটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওভেনের মধ্যেই। এবার তরকারিটা ঢাকা দেওয়া ছিল, দেখে নিচ্ছি তরকারিটা হয়ে গেছে। মনে হচ্ছে তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। আর যেহেতু একদম পাতলা করে আলুগুলো কাটা হয়েছে, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আর জলটা একদম মরিয়ে দেবো, দিয়ে একদম ড্রাই তরকারিটা হবে, একদম শুকনো তরকারিটা করবো। এরকম শুকনো তরকারিটা তোমরা করে বাড়িতে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। তবে নুন ঝাল একটু পরিমাণ মতন দিতে হবে, তবে খেতে খুব সুন্দর লাগবে। এবার এই বাটিটায় ঢালবো বলে বাটিটা দেখো জল দিয়ে ধুয়ে নিলাম। দেখো জলটা একদম মরিয়ে দিচ্ছি, একদম শুকনো হয়ে গেল, জল মরে গেছে, আলুগুলো প্রায় ভেঙে গেছে। এবার আমি তরকারিটা বাটিতে ঢেলে দিচ্ছি। সাবধানে তরকারিগুলো ঢালি, কারণ যদি গায়ে বাই চান্স পড়ে যায় তো ব্যাস। এর আগেও রান্না করতে গিয়ে আমার চিকেন পকোড়া করতে গিয়ে চিকেন পকোড়ার তেল পায়ে পড়ে পা ফুসকা হয়ে কী অবস্থা হয়েছে। তাই খুব সাবধানে আস্তে আমি রান্নাগুলো করি। দেখো একদম শুকনো তরকারিটা করেছি, করে বাটিতে ঢেলে রেখেছি। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর এক জায়গায় যাব।
তোমাদের দেখাবো সেটা আমি কোথায় যাচ্ছি, সেখানে কি করব না করব সবটাই তোমাদের আমি আজকে এই ব্লগে দেখাবো। এবার দেখো আজকে তো টকের ডাল, চিংড়ি মাছের তরকারি, আর কি করছি বেগুন ভাজা আর পটল ভাজা করব। আর এই যে বেগুনটা কাটা দেখছো না, এই বেগুনটা আমার ছাদে গাছে টব বসানো আছে, বেগুন গাছ বসানো আছে আমাদের ছাদে। সেই বেগুন গাছে বেগুন হয়েছে, অনেকগুলো বেগুন হয়েছে, তাই সেখান থেকে একটা বেগুন তুলে নিয়ে এসে ভাজছি। দেখো না বেগুনগুলো না খুব কচি বেগুন একদম। এমনি বাড়ি দেখি কিনলে বেগুনে বড্ড দানা থেকে যায়, কিন্তু এটাতে কোনো অত দানা ফানা নেই। এবার ভাজার মধ্যে একটুখানি হলুদ মাখিয়ে নিচ্ছি, তাহলে কড়ার মধ্যে দিয়ে আমাকে আর হলুদ দিতে হবে না। অল্প করে একটু নুন হলুদ মাখিয়ে ভাজলে পরে খুব ভালো লাগবে। বেগুনগুলো দেখো একদম দানা নেই, খুব কচি বেগুনগুলো একদম। বেগুনটা ভাজতে দিয়ে দিচ্ছি, কারণ আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে। আর আমরা যাব তো করলাইনে 1 ঘন্টা 45 মিনিট ছাড়া ট্রেন আছে। তাই এটা হাওড়া গেলে কি ট্রেন ঝট করে পেয়ে যাই, হাওড়া যাবার ট্রেন তো অ্যাভেলেবেল ট্রেন, কিন্তু এখানে কি খুব কম ট্রেন, মানে 45 মিনিট দাঁড়ালে তুমি একটা ট্রেন পাবে। আর সেই ট্রেনে পুরো এত ভিড় হয় বলার উপায় নেই। তাও আমরা খুব তাড়াতাড়ি দুপুর যাচ্ছি, কেননা যতই রোদ হোক তবু দুপুর গেলে ট্রেনটা একটু ফাঁকা পাবো। আর অফিস টাইমের সময় অফিস ছুটির পর গেলে তো মানে তোমাকে মরে যেতে হবে এই ট্রেনে উঠলে। তাই তাড়াতাড়ি রান্নাটা যত তাড়াতাড়ি সারতে পারবো, খাওয়া দাওয়া করে তত তাড়াতাড়ি বেরোতে পারবো। এবার বেগুনটা প্রায় ভাজা হয়ে এসছে, আর দেখবে বেগুনে প্রচণ্ড পরিমাণে তেল টানে। কতটা তেল দিয়েছি দেখো, কতটা তেল টেনে নিয়েছে বেগুনে। বেগুনটা প্রায় হয়ে গেছে, এবার বেগুনটা আমি তুলে নেব। গাছের বেগুন পেড়ে খেতে খুব ভালো লাগে, দেখছো কচি বেগুনটা ছিল, খুব মিষ্টি। আর ভাজবো পটল, অনেকগুলো পটল করেছিল। আর এই গরমে পটলগুলো একসঙ্গে অনেকগুলো পটল থাকলে না, পটলগুলো কিছুটা পেকে যাচ্ছিলো, ওইদিকে পেকে যাচ্ছে, ওই পটলগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজা পটল না খেতে খুব ভালো লাগে। তা যতগুলো পটল তো আমার ছেলে তো পটল খায় না, তা আমি আর তোমার কাকু খাবো। তা যাই হোক, পটল ভাজা খেতে ভালো লাগে আমাদের, তাই যতগুলো 3-4টে ছিল 4টে পটলে ভেজে দিয়েছি, পেকে যাচ্ছিলো তাই। এবার পটলটা মোটামুটি হয়ে আসছে, যদি তেলটা গরম ছিল তাড়াতাড়ি পটলটা হয়ে আসছে। আর পটলগুলো কি উল্টে পাল্টে ভেজে নিলে কি দানাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে বেশ খেতে খুব ভালো লাগে, কটকট করে বেশ আওয়াজ হয়, খুব ভালো লাগে খেতে। প্রায় পটলগুলো ভাজা হয়ে এসছে। গরমে ক্লান্তিতে বারে বারে হাই ওঠে, ঘুম পাক না পাক হাই ওঠে ক্লান্তিতে, এত অতিরিক্ত গরম পড়েছে না। পটলটা মোটামুটি হয়ে এসছে, এবার আমি বাটিতে ঢেলে নেব পটলটা ভাজা হয়ে গেল। এবার প্রায় আমার রান্না আজ কমপ্লিট। আমি আজকে আর বেশি রান্না বাড়াবো না, কেননা বললাম আমি একটু বেরোবো। আর কোথায় যাচ্ছি, কী জন্যে যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো। তোমরা পুরো এটা ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবে আমি ট্রেনে করে কোথায় যাচ্ছি, কী জন্যে যাচ্ছি সব তোমাদের দেখাবো। দেখো কতগুলো জলখাবারের বাসন, চায়ের বাসন সব পড়েছিল, একটুখানি ধুয়ে নিচ্ছি নিজে। ধুয়ে নিলে পরে অনেকটা কমে যায়। সকালবেলা মন ধুয়েলেও তার অত কষ্ট হবে না,
সব এত বাসন ফেলা না, তারও দিকটা একটু দেখতে হয়। সেও তো আমাদের বাড়িতে কাজ করে বলে সমস্ত বাসন ফেলে দেবো। আমি যতটা পারি টুকটাক করে নিই, কেননা একটুখানি সাবান গুলিয়ে নিলেই যেগুলো হয়ে যাবে সেগুলো আর ফেলে তাকে কষ্ট দিই না। ভাবি তারাও তো মানুষ, তারাও কাজ করছে বলে অভাবের তাড়নায় প্রচুর পরিমাণে খাটিয়ে নেবো, আমার ভালো লাগে না। তাই জলখাবারের বাসন টাসনগুলো আমি প্রত্যেক দিন নিজেই ধুয়ে নিই। রান্নার শেষে ছোটো ছোটো বাটি ফাটি এগুলো আমি ধুয়ে নিই, এগুলো আর নামিয়ে রাখি না। দেখো রান্না সারা হয়ে গেছে, পুরো একবারে ঘেমে নিয়ে ঘরে চলে এসেছি রান্না সেরে। রান্নাঘরে থেকে ঘরে এসেছি, আর দেখো ফ্রিজ থেকে কি বার করেছি, মাজা ম্যাঙ্গো। এটা খেতে আমার খুব ভালো লাগে, তোমাদেরকে আর কার খেতে ভালো লাগে আমাকে জানিও। এই রান্নাঘর থেকে এসে সঙ্গে সঙ্গে এসিটা চালিয়ে বসছি, শরীরটা একটু ঠান্ডা হবে। এত কষ্ট হয় না রান্নাঘরে, গরমকালে রান্না করা খুব দুর্বিষহ ব্যাপার জানো। এবার এসে মেঝেতে বসে পড়েছি, স্নান সেরে গেছি, কে বলবে আমায় দেখলে। দেখো এবার এসি চালিয়ে এই ঠান্ডা মাজাটা খেলে শরীরটা ঠান্ডা হবে, শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর সবসময় আমি না মেঝেতে বসতে খুব ভালোবাসি, ঠান্ডা ঠান্ডা মেঝে, গরমকাল বেশ পা ছড়িয়ে বসা যায়, খুব ভালো লাগে। তা অনেকটা বড়ই বোতল, ভাবছি আমি যদি খেতে শুরু করি সবটাই খেয়ে নেবো, কাকু আর পাবে না। কাকুকে বলে এসেছি যে তুমি এসে খাবে। কাকু ছাদে গেছে, ছাদ থেকে এলে সেও গরম থেকে আসবে, একটুখানি খাবে, তাই অল্প করে খেয়ে খানিকটা রেখে দিচ্ছি। কাকু এলে আবার কাকু খাবে একটু। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, একটা দিন বৃষ্টি নেই, কিছু নেই। বৃষ্টি হলে একটু ঠান্ডা পড়ে। আজকে আমি একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাব, কি করতে চলেছি দেখতে পাবে তোমরা। আমি আজকে যেখানে যাব সেখানে একটা বিজনেস শুরু করব। আমি নিজে একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, সেই জন্য এই বিজনেসের জন্যই যাব সেখানে। তোমরা এটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। দেখো কাকু চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস খাবে বলে। দেখো এই কোল্ড ড্রিঙ্কস না আমাদের সবাই খুব ভালোবাসে, আর বলো না, দেখো সব শেষ হয়ে এসেছে। আমি একটুখানি করে খেলেও তোমার কাকু যখন একবার খাচ্ছে না, ঢকঢক করে ঢেলে দিচ্ছি। এবার গাটা ঠান্ডা করে একটু বসিয়ে নিই, তারপরে আবার ভাত দিতে যাব। ভাত খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গিয়েছে, রেডি হয়ে এবার বেরোচ্ছি। তোমাদের বলেছিলাম যে আমি বেরোবো, তোমরা দেখতে থাকো। বেরোচ্ছি এবার আমরা ট্রেনে করে যাবো, কট লাইনে ট্রেনে উঠবো, হরিপাল যাবে ট্রেনটা। তা ওইখানে যাচ্ছি আমরা, বলতে পারো একটা মেশিন কেনার জন্য যাচ্ছি। বিজনেসটা কিসের করবো সেটা তোমাদের দেখাবো, আর যখন মেশিন আসবে, যখন বিজনেসটা ব্যবসাটা শুরু করে দেবো, তখন অবশ্যই তোমাদের দেখাবো মেশিনটা। অর্ডার দিতে যাচ্ছি, তাই তোমাদের মেশিনটা আমি দেখাতে পারবো না, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা বা কোথা থেকে কিনছি, কী কিনছি, যার থেকে কিনছি তাকে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার দেখো স্টেশনে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে স্টেশন
করে বা টোটো করে যেতে হয় খানিকটা, এই 10 মিনিট লাগে। তা এই গরমে রোদে হেঁটে যাওয়া সম্ভব না, তাই টোটো করে চলে এসেছি। এখানে এসেছি, দেখো কি স্টেশন, শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশনে এসে চলে এসেছি আমরা। তোমার ছবিটা তুলে নিয়েছি। এই দেখো কাকু দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। লোকেদের অবস্থা খুব সঙ্গীন, দেখো গাছের তলায় সব বসে আছে, যেন ধুঁকছে। এত গরম, এত রোদ, মানে ঘাম গড়িয়ে পড়ছে। ট্রেন এসে গেছে, আমরা ট্রেনের টাইম অনুযায়ী বাড়ি থেকে বেরিয়েছিলাম। একটা মিস হয়ে গেলে আরও 45 মিনিট 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তাই জন্য ট্রেনের যখন টাইম ছিল সেই সময়টা দিয়ে আমরা বেরিয়েছি, গিয়ে ট্রেনটা পেয়ে গেছি। এবার দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি স্টেশনে, এবার যাচ্ছি। ট্রেন থেকে নেমে এত ট্রেনে ভিড় হয়েছিল আর বলার কথা নেই, তোমরা দেখতে পাচ্ছ। স্টেশন থেকে নেমে চলে এসেছি আমরা এখানে অটো করে বা টোটো করে স্টেশন থেকে আসতে হয়। আমরা এখানে এসেছি, দেখো এখানে কি বিক্রি হবে বা আমরা কিসের ব্যবসা করবো আমি সব তোমাদের দেখাবো বা বলবো। এখানে আমরা এসেছি, এখানে দেখো সারি সারি ধূপের প্যাকেট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এখানে আমি একটা অফিসে এসেছি, এটা কারখানা নয়, এটা অফিস থেকে আমি মেশিন কিনব। এখানে প্রচুর পরিমাণে ধূপের প্যাকেট রয়েছে, দেখো প্রচুর ধূপের প্যাকেট রয়েছে এখানে। আর দেখালাম তোমাদের এখানে ঠাকুর রয়েছে, লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে, আর রয়েছে কি এই ঠাকুরটা আমি বলতে পারবো না গো কী নাম, তা অনেকগুলো ঠাকুর রয়েছে। ঠাকুরকে মিষ্টি জলও দেওয়া হয়েছে। তা এই দেখো আমি এসে গেছি। এনাকে তোমরা ইউটিউবে দেখেছো নাকি বলতে পারবো না, ইনি হচ্ছেন আরতি এন্টারপ্রাইজের মালিক, কর্ণধার বলতে পারো। তা ওনার কাছেই আমি মেশিনটা কিনতে গেছি। আজকে মেশিন কেনার জন্য পুরো পেমেন্টটা আমরা কার্ডে পে করে দিচ্ছি, তাই জন্যে না তাও কার্ডটা ভালো, গ্লোবাল কার্ড। টাকাটা দিয়ে দিচ্ছি। মেশিনটা অর্ডার দিলে বাইরে থেকে মেশিনটা আসবে, তাই জন্যে অর্ডারটা দিয়ে এলাম, মেশিনের টাকাটা পেমেন্ট করে এলাম। এবার দেখো টাকা ফাঁকা দিয়ে যার সাথে কথাবার্তা করে চলে আসছি, আবার স্টেশনে চলে এলাম। আর যেদিনকে আমাদের মেশিন আসবে অবশ্যই আমি তোমাদের দেখাবো, তোমার সেই ব্লগটা আমি আবার নতুন করে করবো, যে মেশিন আসা, তোমাদের মেশিনটাও দেখাবো, কীভাবে কী করছি, কীভাবে রেডি হচ্ছে মাল, সেগুলো সমস্ত কিছু তোমাদের দেখাবো। এটা সম্পূর্ণ যেহেতু আমার বিজনেস, আমি তোমাকে অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যে এই ব্যবসাটা আমি যেহেতু নিজে পায়ে দাঁড়াবার জন্য এই ব্যবসাটা শুরু করছি, যেন এই ব্যবসাটা ভালোভাবে চালাতে পারি, সেটাই ঠাকুরের কাছে তোমরা প্রে করো। তা দেখো বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে গরম, ঘেমে নিয়ে চান করে বাড়ি বেরিয়েছি। আবার স্টেশন থেকে অটো করে আমাদের এখানে আসতে হয়েছে। এখানে স্নান টান সারা হয়ে গেছে, আর চুলে তো শ্যাম্পু ট্যাম্পু দিয়েছি প্রচুর পরিমাণে, আর চুল ভিজে, দেখো চুলটা মোছাও হয়নি, এত গরম, আবার এসি চালিয়ে ঘর ঢুকে পড়েছি। আর চুলটা ভালো করে মুছে নিই। সারা দিন প্রচুর পরিশ্রম গেছে, রান্না করা, খাওয়া দাওয়া, আবার ওখানে যাওয়া আসা। আমি ছোটোখাটো, আমি একটা এমনি এটা নিজের বিজনেসের জন্যই গেছি, যাতে নিজে ঘরে বিজনেস করতে পারি এবং আমার কারখানাতে আমি এই বিজনেসে কিছু মানুষকেও উপকার করতে পারি। তা দেখো চুলটা ভালো করে মুছে নিচ্ছি, নাহলে চুল দিয়ে দেখো জল বের পড়ছিল, যেহেতু শ্যাম্পু করেছি চুলে সবসময় জল ঝরতে থাকছে। তা এইবার রাতও হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তা ব্লগটা আমরা এখানেই আমি শেষ করছি।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমার পাশে থেকো, আমাদের ব্লগটা দেখতে থাকো। এরপরের ব্লগেও তোমাদের অবশ্যই আমি মেশিন এসে গেলে মেশিন টেশিন দেখাবো। আমাদের ভালো রেখো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। এখানেই ব্লগটা শেষ করলাম, টাটা।